This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সময় টপ 10 ব্রেকিং এর ফার্স্ট ব্রেকিং আমি প্লে করতে বলবো পিসিআর কে। এবারে আন্দোলনে এসএসসি ফ্রেশের চাকরি প্রার্থীরা, সরকারকে ডেডলাইন এসএসসি চাকরি প্রার্থীদের। শিক্ষক নিয়োগ নিয়ে আজও উত্তাল রাজপথ, বঞ্চনার অভিযোগ তুলে বিকাশ ভবন অভিযান। অভিজ্ঞতার জন্য 10 নম্বরে আপত্তি ফ্রেশারদের, বৈষম্যের শিকার তারা, দাবি আন্দোলনকারীদের। এবার সময় সেকেন্ড ব্রেকিং নিউজে। ইন্টারভিউয়ের মধ্যেই শূন্যপদ বাড়াতে চলেছে এসএসসি। শূন্যপদ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কথা, যোগ্য চাকরিহারাদের জন্য শূন্যপদ বৃদ্ধি নিয়ে আলোচনা। শূন্যপদ বাড়লেও লাভ হবে না নতুনদের, এরকমই অভিযোগ করছেন বিরোধীরা। এবার সময় 3 নম্বর ব্রেকিং নিউজে। প্রাথমিক ইন্টারভিউ তালিকায় গড়মিলের অভিযোগ, গড়মিল প্রমাণিত হলে পদক্ষেপের আশ্বাস। তালিকা যাচাই করা হবে জানালো শিক্ষা দপ্তর। যাচাই করে যোগ্যদের চূড়ান্ত ইন্টারভিউতে ডাকা হবে, কেউ অযোগ্য থাকলে ভেরিফিকেশনে বাদ যাবেন, বিবৃতি দিয়ে জানালো স্কুল শিক্ষা দপ্তর। এবার সময় পরের ব্রেকিং নিউজের। এসএসসি নিয়োগ নিয়ে ফের মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ, তালিকায় একাধিক অযোগ্য থাকার অভিযোগ। মামলা গ্রহণ করলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার সময় ব্রেকিং নিউজ 5-এর। ইউনুসের আদালতে প্রহসনের রায়, শেখ হাসিনা মৃত্যুদণ্ডের নির্দেশ ট্রাইব্যুনালের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসির সাজা, একটি মামলায় যাবজ্জীবন, অন্য 3টিতে ফাঁসির সাজা ঘোষণা। এবার সময় 6 নম্বর ব্রেকিং নিউজের। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল, আত্মপক্ষ সমর্থনের সুযোগই পেলেন না হাসিনা। হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির সাজা ট্রাইব্যুনালে। হাসিনার সম্পত্তি বেচে মৃতদের পরিবারকে সাহায্য, ইউনুসের হাতের পুতুল বিচারপতির নির্দেশ। এবার সময় ব্রেকিং নিউজ 7-এর। প্রহসনের বিচার, তোপ হাসিনার অবৈধ সরকারের সাজানো মামলা, রাজনৈতিক উদ্দেশ্যে পক্ষপাত দুষ্ট সাজা, প্রতিক্রিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবার ব্রেকিং নিউজ 8। রায় বেরোনোর পরই ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের। দাও দাও করে পড়ল 7 জেলা। মুজিবের বাড়ির কাছে বিক্ষোভকারীদের লাঠি পেটা, বিক্ষোভকারীদের সঙ্গে বাহিনীর দফায় দফায় সংঘর্ষ। এবার ব্রেকিং নিউজ 9-এর দিকে নজর রাখবো। ফাঁসির নির্দেশের পরেই আদালতে পৈশাচিক উল্লাস, দেশবাসীকে সংযত থাকার আর্জি ইউনুস প্রশাসনের। এবার শেষ ব্রেকিং নিউজ, ব্রেকিং নাম্বার 10। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে চলতে পারে বুলডোজার, বেআইনিভাবে জমি দখল করেছে বিশ্ববিদ্যালয়। নথি পরীক্ষা করছে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ, বেআইনি অংশ গুড়িয়ে দেওয়া হতে পারে। ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে, আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। নাটকে আমাদের এই বাংলা বরাবরই এগিয়ে, বরাবরই সামনের সারিতে। মানে মঞ্চের নাটকের কথা বলছি। গিরিশ ঘোষ, শিশির ভাদুরী, নটি বিনোদিনী, বাদল সরকার, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, আরও বলি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, কত বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের নাম আমার এখনো বলা বাকি থেকে গেল। মঞ্চ কাঁপানো সব নাম। নাটকের দুনিয়ায় ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ রায় অবশ্য এখন রাজনীতির ময়দানে অনেক দিনই হলো। মাঝে মাঝে কি মনে হয় জানেন, রাজনীতি বোধহয় এখন সব থেকে সেরা নাট্যশালা। রাজনীতির মাঠ নাটকে ভরা। রাজনীতির মঞ্চে নাটক এতটাই জমে উঠেছে যে রাজ্যপালের টেবিলে উঠে পড়ল কলকাতা পুলিশের বোমা খোঁজা কুকুর। চাবলামো হচ্ছে, চাবলামো। রাজ্যপাল পদটা অপ্রয়োজনীয়। আর আমাদের রাজ্যপাল পদে যিনি বসে আছেন তিনি একটি অযোগ্য এবং অপদার্থ, নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আবার যেভাবে অশালীনতা, অসভ্যতা, দুষ্কৃতির বড়ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা কথা বলে অতীতেও দেখা গেছে, এটাও মানুষ গ্রহণ করে না। এটা সমস্ত মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য একটা নাটক ভাব, নাটকীয়তা। রাজ্যপালের টেবিলের ওপর স্নিফার ডগ, গন্ধ শুকে বেড়াচ্ছে সে। জমজমাট নাটক বলবো না একে, বলুন তো।
রাজ্যে স্যার মানে এসআইআর সফল করার ডাক দিয়েছিলেন রাজ্যপাল মহোদয়। তার জবাবে চারবারের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? তিনি বলে দিলেন রাজভবন থেকেই নাকি বোমা বন্দুক সাপ্লাই দেওয়া হচ্ছে। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। প্রবীণ কল্যাণবাবু বলে দিলেন এ রাজ্যে ভালো জিনিস দেখা যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বয়স এখন ৭৪। তিনি শ্রীরামপুরের সাংসদ, বারবার নির্বাচিত হয়েছেন। আইনজীবী হিসেবে তার বেশ নামডাক আছে। তিনি এইরকম দায়িত্ব জ্ঞানহীন কথা বলে ফেলতে পারলেন? মুখে যাই বলুক তৃণমূল, দেখুন তৃণমূল কংগ্রেস কিন্তু হই হই করে এসআইআর সফল করতে রাস্তায় নেমে পড়েছে। বারবার যুক্তি দিয়েছি কেন আমরা এই কথা বলছি। পাড়ায় পাড়ায় ক্যাম্প খুলে বসেছে শাসক দল, যাতে নাম বাদ না যায়, নাম তোলার জন্য। সেই সব ক্যাম্প আলো করে কারা বসে আছেন? তৃণমূলের এমপি, তৃণমূলের এমএলএ, তৃণমূলের মন্ত্রীরা। তাহলে কি তৃণমূল স্যারকে এসআইআরকে সফল করার এই প্রক্রিয়ায় যুক্ত নয়, চেষ্টা করছে না? তাহলে যদি রাজ্যপাল এসআইআর সফল করার ডাক দেন তাহলে ক্ষতি কি আছে? তাহলে শাসক দলই তো সেটাকে সফল করার চেষ্টা করছে। এত রেগে যাওয়ার কারণ কি? নাটক ছাড়া একে কি বা বলতে পারি বলুন তো? দেখুন আবার বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটা করেছেন সেটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য। কোনো প্রমাণের ভিত্তিতে, মানে প্রশ্ন হচ্ছে কোনো প্রমাণ থাকতে হবে তো। এত বড় একটা ইনস্টিটিউশনে বোমা বন্দুক রাখা আছে বলতে গেলে কোন প্রমাণের ভিত্তিতে রাজভবনে বন্দুক বোমা থাকার কথা কল্যাণবাবু বললেন? তিনি সাংসদ, তো পাবলিক ফিগার। রাজভবন তো পাহারা দেয় কলকাতা পুলিশ। আর কলকাতা পুলিশকে যদি আপনি এই কথা যদি বলেন তাহলে কলকাতা পুলিশকে বিড়ম্বনায় ফেলা। যদি আপনি কলকাতা পুলিশকে বিড়ম্বনায় ফেলেন, তৃণমূল সাংসদকে বলছি, তাহলে তো আপনি ঘুরিয়ে পুলিশ মন্ত্রীকে বিড়ম্বনায় ফেলে দিয়েছেন, নিজের নেত্রীকেই বিড়ম্বনায় ফেলে দিয়েছেন, কারণ তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী। He says that bombs are there in the Raj Bhavan. Who guards the Raj Bhavan? Calcutta police guards the Raj Bhavan. Who is in charge of the police? Home Minister is in charge of the police. Who is the Home Minister? Chief Minister is the Home Minister also. So does it mean that he doesn't trust his own Chief Minister? রাজভবনে কি কোনো আর্মস অ্যামুনিশন বা কোনো বিস্ফোরক এগুলো কি কোনোভাবে রাজভবনের ভেতরে যায়? একদম সাংসদ অভিযোগ তুলছেন, এরকম কি আদৌ হয়? না, এইরকম আমাদের নলেজে অ্যাটলিস্ট নেই। কিছু যদি থাকে সেটা আমরা দেখে বলতে পারব। কলকাতার পুলিশ কমিশনারের এই কথাটা শোনার পর কল্যাণবাবু কি করতে পারতেন? রণে ভঙ্গ দিয়ে বলতে পারতেন, সরি এই কথাটা আমার বলা ঠিক হয়নি, ব্যাপারটা মিটে গেছে, মিটে যেত। কল্যাণবাবু কিন্তু তা করলেন না। উল্টে তিনি আস্ফারণ করছেন এখনো। অবশ্য কল্যাণ যদি রণে ভঙ্গ দিতেন তাহলে নাটকটা তো এই পর্যায়ে আসতো না। কল্যাণবাবু একজন আইনজীবী এবং সাংসদ, তিনি তার বক্তব্য রেখেছেন, এটা দলীয় বক্তব্য নয় নিশ্চিতভাবে। রাজ্যপাল তার যুক্তি দিয়েই তার বক্তব্য জানাতে পারতেন, তার বদলে একটা পুরো প্যানিক রিয়াকশন চলছে। দল কিন্তু কল্যাণবাবুর পাশে নেই, অন্তত মুখে তাই বলছে তৃণমূল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার কথাও তৃণমূল বলছে না, মানে কল্যাণবাবুর বিরুদ্ধে। ওদিকে রাজ্যপালও কিছু কম যান না। গতকাল তিনি বলেছিলেন, হ্যাঁ রাজভবনে একটা বোমা রাখা আছে বটে, সেটা হচ্ছে দেশের সংবিধান, কিন্তু তিনি সেই সংবিধানের ভরসায় থাকতে পারেননি, তিনিও নেমে পড়েছেন নাটকে। গতকালই কল্যাণের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই সমস্যা মিটিয়ে নিতে পারতেন ইন্টারনালি। এত ঢাকঢোল পেটানোর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তাতে ওই যে বললাম নাটক জমতো না, তাহলে রাজনীতিটা হবে কি করে? তাই নাটক জমাতে আজ সকাল থেকে রাজভবনের সিংহদুয়ার, একেবারে অবারিত দ্বার, রাজভবনের দরজা সাধারণ মানুষের জন্য আটপাট করে খুলে দেওয়া হলো। তবে সেটাও কিন্তু নাটকের ক্লাইম্যাক্স পয়েন্ট নয়। যেটা বলা হয়েছে যে দুপুর 2টোর পর থেকে, অর্থাৎ দুপুর 2:30টার মধ্যে রাজভবনের সমস্ত স্টাফদের বাইরে বের করে দেওয়া হবে। এই যে এখন রাজভবন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একে একে সমস্ত স্টাফরা বেরিয়ে চলে আসছে এবং তাদেরকে বলা হয়েছে বাইরে বের করে আসতে, এবং তারপরে সিআরপিএফ এবং ডগ স্কোয়াড, বোম স্কোয়াড দিয়ে ভেতরে চেক করা হবে। 2টো থেকে সব বেরিয়ে যায়, এখন কটা পর্যন্ত হবে এখন সেটা বলতে পারবো। আমরা গভর্নর সিকিউরিটির আছি, সিআরপিএফ আছেন আপনারা?
সিআরপিএফ ভ্যান এই মুহূর্তে রাজভবনের ভেতরে ঢুকছে, অর্থাৎ ঠিক 2:07 রাজভবনের ভেতরে সিআরপিএফ বাহিনী ঢুকছে। নাটক জমজমাট, ওই জন্যেই কিন্তু এই খবর পরিবেশন করার আগে ঠোটকাটা এতগুলো বড় বড় নাম, নাট্য চরিত্র যারা, নাট্য ব্যক্তিত্ব, তাদের উল্লেখ করেছিল। এবার বুঝতে পারছেন জাস্টিফিকেশনটা কোথায়? এদের সঙ্গে কিন্তু তারাও পারবেন না। নাটক জমজমাট, গিরিশ ঘোষ পারবেন না, উৎপল দত্ত পারবেন না, এই রকম নাটক তারা নামাতেই পারবেন না। রাজভবনের কর্মীদের বাইরে বের করে দেওয়া হলো, সিআরপিএফ এলো, ডগ স্কোয়াড এলো, বম্ব স্কোয়াড এলো, 7 মণ তেল পুড়ল। রাজভবনের বিরাট প্রান্তরে তারা ছুটলো আর গন্ধ শুকে বেড়ালো। বোমা খোঁজা কুকুর, স্নিফার ডগ যাকে বলে, তারা গন্ধ শুকে বেড়ালো। টেবিলের নিচে, ফাইলের খাঁজে গন্ধ শুকে বেড়ালো স্নিফার ডগ। তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো বম্ব স্কোয়াডও। রাজ্যপালের টেবিলে স্নিফার ডগ উঠেও পড়লো এবং মিডিয়ার জন্য এখানে একটা ফটো সেশন করা হলো। আমরা সবাই সেখানে বিনে পয়সার নাটক দেখার সুযোগ পেয়ে গেলাম এবং দর্শকদেরও তাই দেখাচ্ছে। কিন্তু আমি একটা কারেকশন করব, নিজের কথারই কারেকশন করব না, বিনে পয়সার বলা ঠিক হবে না। সত্যি কথা, এটা কিন্তু বিনে পয়সার নাটক নয়। এই যে 7 মণ তেল পোড়ানো হলো, ভেবে দেখুন তো, এই যে সিআরপিএফ এলো, বম্ব স্কোয়াড এলো, ডগ স্কোয়াড এলো, তার তো একটা খরচা হয়েছে। এই নাটকের সব খরচ আপনার আমার ঘাট থেকে তুলে নিয়ে, মানে পাবলিক মানি, এটা পাবলিকের পকেট থেকে গেল। পাবলিকের টাকা খরচ করিয়ে এই নাটকটা না করলে চলছিল না আপনাদের। 4 বারের এমপি, এতে কি আপনার সম্মান বাড়লো? আপনার কথাতেই তো এই নাটকের সূত্রপাত। এবং রাজ্যপালেরও বলিহারি, আপনারও কি সম্মান বাড়লো? জানি না, এটা বলতে পারবো না, কিন্তু রাজ্যের সম্মানে কালি পড়েছে এইটুকু অন্তত বলতে পারি। কারণ রাজভবনের ভেতরে কলকাতা পুলিশ এসে সেখানে স্নিফার ডগ নিয়ে খুঁজছে একজন সাংসদের মন্তব্যের ভিত্তিতে, তিনি আবার শাসক দলেরই সাংসদ। এই জিনিস বাংলা এর আগে কখনো দেখেনি, হলফ করে বলতে পারি। দেখুন, আমি ঠোঁটকাটা, আমার মুখে কিচ্ছু আটকায় না। এটা একেবারে একটা ফিউটাইল ব্যাপার, পুরোটাই অপ্রয়োজনীয় ছিল। চাবলামো হচ্ছে, চাবলামো, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য একটা নাটক ভাব, নাটকীয়তা। তাহলে 26-এও কিন্তু খেলা হবে। অনেক আগে বলেছিল বাংলার শাসক দল, কিন্তু মাঝে বিহারের রেজাল্ট সমস্ত হিসেব ওলট পালট করে দিয়েছে, অন্তত বিরোধীরা তাই বলছে। ঠিক সেখানেই বিজেপির মুখে আর এক খেলার কথা, কাটাকুটির খেলা। শুভেন্দু অধিকারী বলছেন, এর আগে তিনি কি বলেছিলেন, যদি আমাদের রাজ্যে 50%, 50% এসআইআর সাকসেসফুল বা সফল হয়, তাহলেই তৃণমূল সরকারের পতন হবে। এখন তিনি বলছেন, যদি 80% হয় সফল স্যার বা এসআইআর, তাহলে খেলা ঘুরে যাবে। কীভাবে সেটা সম্ভব? উনি আবার এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2020 মানে 20টা বিধানসভার 20টা বুথের হিসেব দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে কি আছে? ডুপ্লিকেট বা মাল্টিপল এন্ট্রি ভোটার, আর আছে মৃত ভোটারদের নামের হিসেব। তাহলে তালিকা থেকে এই 2 রকম এন্ট্রি যদি বাদ যায়, তাহলে খেলা ঘুরে যাবে, এটাই শুভেন্দুবাবুর দাবি। শুনুন। প্রথম হচ্ছে মাল্টিপল ডুপ্লিকেট ভোটার্স। ইতিমধ্যে 13,25,000 আমরা নাম জমা দিয়েছি। অর্ধেক তো বাদ যাবেই স্বাভাবিকভাবে, একটা নাম থাকবে। আমরা 20টা বিধানসভার 20টা বুথের স্যাম্পল আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার লোককে দেখাচ্ছি। ডুপ্লিকেট ভোটার নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেখানে বিরোধী দলনেতার নিশানায় বারুইপুর পুরসভার চেয়ারম্যান। তৃতীয় হচ্ছে সেম বুথে, একই বুথে ডবল। এর মধ্যে তো বারুইপুরের চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী নিজে রয়েছে, একই বুথে 2টো ভোট। বারুইপুর পুরসভার 4 বারের চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী। বিজেপির অভিযোগ, একই বুথে শক্তিবাবুর দুটো এপিক। 526 দেখুন, আমাদের যে মাননীয় চেয়ারম্যান বারুইপুর পৌরসভা শক্তি রায়চৌধুরীর নাম আছেন। আবার যদি আপনি যান, ঠিক 1201 নম্বরে যান। ঠিক আমাদের মাননীয় চেয়ারম্যান
শক্তি রায়চৌধুরীর ঠিক নাম। খোদ চেয়ারম্যানেরই এক বুথে দুটো এপিক, তবে পুরপ্রধানের দাবি তিনি জানেনই না তার দুটো এপিক। তাতে আমার ক্রমিক সংখ্যা 526, আমার এই 141 নম্বর বুথের বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এবং সেখানে যে এপিক ফর্মটা দিয়েছেন সেখানে ছাপা আছে, সেই এপিক ফর্মটাই আমার কাছে, এই এপিক কার্ডটা আছে। তাহলে কোথায় আমার দুটো আমি বুঝতে পারলাম। শক্তিবাবু জানেনই না দুটো এপিকের কথা, তবে দুটো এপিক যে রয়েছে সেটা বলে দিলেন বিএলও নিজেই। এটাও কি আরেকটা ওনার নামে? হ্যাঁ। এটা কার নামে কম? এটা হচ্ছে শক্তি রায়চৌধুরীর নাম। এই কি লিখে দিয়েছে গঠন করে? ওটা ডবল এসছে, ওই জন্য ডবল বলে লিখে দিয়েছি। মানে একটা ওনার কাছে দিয়েছেন? হ্যাঁ, একটা ওনার কাছে দিয়েছি। আর একটা? হ্যাঁ, আর একটা। দুটো কি এপিক নাম্বার আলাদা? হ্যাঁ, আলাদা। মানে দুটো এপিক নাম্বার আলাদা, সেই দুটো নামে এসআইআর ফর্ম এসছে? হ্যাঁ হ্যাঁ। এখন এটা কি করবেন? এই যেটা এসছে, যেটা ডবল লিখে রেখেছে, এটা আমি রেখে দিয়েছি, আমার এর সঙ্গে এটা ফেরত দেবো বলে। একটা এপিক নাম্বারের ফর্ম দিয়েছেন, আর নিয়ম মেনে দ্বিতীয় এপিক নাম্বারের এনুমারেশন ফর্ম দেননি বিএলও। কিন্তু প্রশ্নটা রয়েই গেল, পুরপ্রধানের দুটো এপিক হলো কি করে? তাহলে আপনারা ভাবুন, যে শক্তি রায়চৌধুরী, যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি দু জায়গায় থাকে, তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত নাম আছে? আমি জানি না। ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা আমার নামে দুটো কেন 4টো এপিক কার্ড ছাপিয়ে রাখতে পারে। পুরপ্রধানের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব, আর ওদিকে শক্তিবাবুকে রাজনীতি শক্তিশাল বিরোধী দলনেতার। একই বুথে দুটো ভোট। এর আগে তো আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি বিভাস সর্দারের বউর কাণ্ড। শক্তি রায়চৌধুরী নিজেই বারুইপুরের চেয়ারম্যান। আপনি ভাবুন কোথায় এরা, কি প্রক্রিয়ায় এরা ক্ষমতায় আছে। শাসক দলের বিরুদ্ধে চড়া সুর শুভেন্দু অধিকারীর, খোদ পুরপ্রধানেরই দুটো এপিক। তৃণমূলের অস্বস্তি বাড়ল কি? শুভেন্দু অধিকারীর যদি কোনো বক্তব্য থাকে, নির্বাচন কমিশন তো আপনাদের জায়গা, জাতীয় নির্বাচন কমিশন, যান ওখানে গিয়ে দিন। আপনি সাংবাদিকদের ডেকে বলছেন কেন? আপনার কাছে তথ্য প্রমাণ থাকলে আপনি নির্বাচন কমিশনে গিয়ে দিন। দেখুন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তার যদি একই বুথে দুটো এপিক থাকে, দুবার নাম থাকে, তাহলে তার রিয়াকশনটা কিন্তু অন্যরকম হওয়া উচিত। অ্যাটলিস্ট তিনি যখন জানতে পারবেন তখন। আমি একটা মামুলি মানুষ, আমি যদি নিজের ক্ষেত্রে এরকম দেখি, কেউ যদি দেখান, আমি নিজেই চমকে উঠবো। কিন্তু তার মধ্যে আমি কোনো শকিং রিয়াকশন দেখলাম না। তিনি ঠান্ডা মাথায় বলে দিলেন যে ভারতীয় বিজেপি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি আমার নামে 4টে এপিক কার্ড বানিয়ে রাখতে পারে। মানে আমার এই রিয়াকশনটা আরও অবাক লাগলো। ডুপ্লিকেট এন্ট্রিতে হাতে গরম উদাহরণ বারুইপুরের পুরপ্রধানের নাম। এখানেই শেষ নয়, এবার বিরোধী দলনেতার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মৃত ভোটার। বুঝতে পারছেন যন্ত্রণার কারণটা কি? এটাতে 99টা, শুধু 140 বারুইপুর পশ্চিম, মাননীয় বিমান ব্যানার্জি, বুথ নম্বর, পার্ট নম্বর 108, নাম্বার অফ ডেড ভোটার্স 99, 99 জন মৃত। মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, ঘাসের উপর জোড়া ফুল। বিরোধী দলনেতা এই যে মৃত ভোটার, এই যে ডবল এন্ট্রির কথা বলছেন, আমি বলি আপনার দলের এক নেতার বাবার নামও ভোটার তালিকায় আছে। তিনি প্রয়াত, 1 বছর আগে প্রয়াত। দেখুন তৃণমূলের যন্ত্রণাটা এবং এত ভেঙে পড়ার কারণ, তার কারণটা একদম পরিষ্কার। এটা একদম পরিষ্কার, মাথা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আতঙ্কে ঘুমাতে পারছে না। ফলে এখন এটা বাদ দেওয়ার দায়িত্বটা জাতীয় নির্বাচন কমিশনের। আর রিপিটেশন যেটা বলছেন, মহারাষ্ট্র, দিল্লি কোথায় ছিল আপনাদের তখন, যে ভুরি ভুরি রিপিটেশন নিয়ে ভোট করে ক্ষমতায় এসছেন? এপ্রিল মাসের পরে প্ল্যান বি, প্ল্যান সি বানাতে হচ্ছে। এর কারণটা হচ্ছে এই ডেথ ভোটার্স, যেটা বিকালবেলা ক্যামেরা অফ করে বা ক্যামেরা অন করেও ক্যামেরার উপর দাড়ি কাটার ফোম দিয়ে মারা হয়। সকালের পোশাকটা বদল করে বিকালে আরেকটা পোশাক পরে দেওয়া হয়। এটা
ডুপ্লিকেট ভোটার রাখা যাবে না তৃণমূল কংগ্রেস বলেছে। তৃণমূল কংগ্রেস বলেছে দুটো পয়েন্ট, একজন বৈধ ভোটারকে বাদ দিতে দেবো না, 2 ওই ভিন রাজ্যের কপি পেস্ট একজন ভুয়ো ভোটারও রাখতে দেবো না। এসআইআর বা স্যার নিয়ে চারদিকে কত হই হই রই রই কাণ্ড, তার মধ্যেই হাত জোর করে নিচু স্বরে কথা, স্যার আমাদের একটা দাবি আছে স্যার। সাংসদ সম্মানীয় অসিত মাল মহাশয় স্বাগতম, 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 অসিত মাল মহাশয় সুস্বাগতম, স্বাগতম, স্বাগতম। করছেন এবং এর মধ্য দিয়ে ফাইনালে স্বাগতম ধ্বনিতে অভ্যর্থনা দেখলেন, শুনলেন, মানে গোলাপ দেখলেন, এবার দেখুন গোলাপের কাঁটা। সাংসদ সম্মানীয় অসিত মাল মহাশয় স্বাগতম, 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 অসিত মাল মহাশয় সুস্বাগতম, স্বাগতম, স্বাগতম। আউসগ্রামের আলেফনগরে ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলেন বোলপুরের তৃণমূল এমপি অসিত মাল, তাকে অভ্যর্থনা জানানো হলো। প্রথমে ফুটবলে তিনি লাথি মারলেন, যেহেতু ফুটবল টুর্নামেন্ট নেতারা করেই থাকেন। লাথি মারতে গিয়ে অবশ্য জুতোটাই খুলে গিয়েছিল এমপি সাহেবের। কিন্তু তার আগে বন নবগ্রাম হাসপাতাল মোড়ে তার গাড়ি দাঁড়াতেই বেরিয়ে পড়ল গোলাপের কাঁটা। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। স্যার আমাদের একটু দাবি আছে আপনাদের, মানে আউট দেওয়ার জন্য কি করে একটু আমাদের এইটাই দাবি, আমরা তো পাবো না আপনাকে। সেদিন অফিস আমি বলতাম আপনাকে, কিছু হয় না স্যার আমাদের রাস্তাঘাট। স্যার আপনি তো আমাদের লোক না স্যার, আমরা তো 5 বছর আপনাকে দিয়েছি। হাউস জ্ঞান থেকে সম্বোধন জানালাম আপনাদের গ্রামের জন্য। আপনি বলুন যে একটা টিউবওয়েল দিয়েছি। ঠিক আছে স্যার, আমি এখানকার কাঁধে তৃণমূলের পতাকা নিয়ে দলেরই একদল কর্মী সমর্থক প্রশ্ন করে বসলেন, স্যার আউসগ্রামের জন্য কি করেছেন? এমপির হাসি মুখ ততক্ষণে গোমড়া হয়ে গেছে। ভিডিও করায় রাগও বাড়ল এমপির। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাকবুল ইসলামেরও এই একই কথা। উন্নয়নের কথা বলার জন্য কেন ভিডিও করতে হবে, কেন ঝান্ডা ব্যবহার করতে হবে আমরা বুঝতে পারলাম না। গণতন্ত্রের এবং উন্নয়নের এই যে সর্বোচ্চ বিকাশ, এটা মমতা ব্যানার্জি সরকারের আমলেই হয়েছে, অসিতবাবুরাই করেছেন। কাজেই যারা অভিযোগ করতে এসছেন তাদের উদ্দেশ্যটা কি, এটা নিয়েই হচ্ছে প্রশ্ন জাগে। একটু আমাদের এইটাই দাবি, আমরা তো পাবো না আপনাকে। সিন ক্রিয়েট করাটাই উদ্দেশ্য ছিল। স্যার আপনি তো আমাদের লোক। উন্নয়নের কথা বলার জন্য অনেক জায়গা আছে, ফুটবল মাঠে গিয়ে ঝান্ডা নিয়ে তার জন্য বিক্ষোভ প্রদর্শন করতে হয় না। না স্যার, আমরা তো 5 বছর আপনাকে দিয়েছি। হাউস জ্ঞান থেকে সম্বোধন জানালাম আপনাদের গ্রামের জন্য। আপনি বলুন যে একটা টিউবওয়েল দিয়েছি। স্থানীয় মানুষের কোনো উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হয়নি। যদিও তৃণমূল কংগ্রেসের নেত্রী বলছেন উনি নাকি 100% উন্নয়ন করে দিয়েছেন বাংলার। একমাত্র তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা কাটমানি খায়, ঘুষখোর, তারা বাদ দিয়ে বাকি সবাই বুঝতে পারছে যে বাংলার কোনো উন্নয়ন হয়নি। তাই তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা আজকে বিধায়ক সাংসদকে ওপেন দাঁড়িয়ে প্রশ্ন করছে এবং তারাই ভিডিও করছে। সেই ভিডিও দেখে ভয় খাচ্ছে তৃণমূলের সাংসদ। সাংসদ সম্মানীয় অসিত মাল মহাশয় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। একটু আমাদের এইটাই দাবি, আমরা তো পাবো না আপনাকে। অসিত মাল মহাশয় সুস্বাগতম, স্বাগতম, স্বাগতম। না স্যার, আমরা তো 5 বছর আপনাকে দিয়েছি। হাউস জ্ঞান থেকে সম্বোধন জানালাম আপনাদের গ্রামের জন্য। আপনি বলুন যে একটা টিউবওয়েল দিয়েছি। সরাসরি দলের লোকেরই এমপিকে প্রশ্ন, স্যার আউসগ্রামের জন্য কি করেছেন স্যার? খেপে লাল জেলার সাধারণ সম্পাদক। ডাংপুরে নেতৃত্বের যা অবস্থা বর্তমানে, অপ্রিয় সত্যি কথা বললে, নেতার বিরোধিতা করলে মাথায় কিন্তু ডাং পড়বে। ডাংগুলি খেলেছেন তো ছেলেবেলায়? ওই লাঠিটাকে বলে ডাং আর ছোটটাকে বলে গুলি। ভরা সভায় কথাগুলো বললেন জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি পরেশ চন্দ্র রায়। ডাংপুরে নেতৃত্বের যা অবস্থা বর্তমানে,
অত দুঃখ ভাষায় কথা বলার দরকার নেই। সেটা হচ্ছে যে অবস্থায় আমরা আছি, হয় আমাদের বসে থাকতে হয়, না প্যারালাল একটা সংগঠন আমাদের চালাতে লাগে। অভিষেকের বলা পারফরমেন্সের ভিত্তিতে তৃণমূলের বিভিন্ন অঞ্চল সভাপতি বদল হয়েছে, এখনো হচ্ছে। এই বাহাদুর অঞ্চলের সভাপতি হয়েছেন হরেকৃষ্ণ শর্মা। আমার নাম হরেকৃষ্ণ শর্মা। আমি বাহাদুর অঞ্চলে এবার নবনির্বাচিত সভাপতি। হরেকৃষ্ণ শর্মাকে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মানুষের ভেসলেট খাওয়া হরেকৃষ্ণ শর্মাকে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ভেসলেট খাওয়া, জমি খাওয়া শিল্পপতি হরেকৃষ্ণ শর্মাকে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদের জেলা সভাপতি তার প্যাডে নতুন সভাপতির নাম ঘোষণা করেছেন এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তিটি গত 11ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসে যোগদান করে সিপিএম থেকে। যারা সিপিএম এর হারমাত ছিল, যাদের দ্বারা আমরা অত্যাচারিত হয়েছি, তার হরেকৃষ্ণ শর্মা অনেকবার অনেক লোকের মাথা ফাটিয়েছে যে সিপিএম করে তৃণমূল করার অপরাধী। সেই নেতৃত্বকে আমরা কখনো মানিনি না। সে এখন অঞ্চল প্রেসিডেন্ট করছে, তাকে অন্ধকারে আমাদের অন্ধকারে রেখে পুরানা কর্মীদের। এবং ওই ব্যক্তিটি জোড়া ফুলে আজ পর্যন্ত একটা ভোট দেয়নি। 6 মাসও হয়নি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এমন এক সিপিএম নেতাকে এইখানে এই অঞ্চলে তাকে অঞ্চল সভাপতি করা হয়েছে। আর এতেই কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত যারা আদি তৃণমূল কর্মী আছে তারা। আজ তারা বৈঠক ডেকেছিলেন। কোনো রকম সমস্যার সমাধান না করে তাহলে পরবর্তীতে আমরা বাহাদুরের সর্বোচ্চ নেতৃত্ব, পুরনো সকল নেতৃত্ব মিলে ঐক্যবদ্ধভাবে বসে আমরা বিকল্প পথ বেছে নিতে বাধ্য হব। এই বিকল্পটা আমরা এখনো বলতে পারছি না, কিন্তু বিকল্পটা কঠিন থেকে কঠিন সিদ্ধান্তও হতে পারে। খুব সাবধান, যদি নেতার বিরোধিতা করেন, দলের বিরুদ্ধে অপ্রিয় সত্যি কথাটা তুলে ধরেন, মাথায় কিন্তু ডাং পড়বে। সিদ্ধান্ত বদলাবে তৃণমূল নেতৃত্ব। আমরা প্রথম দিন থেকে দল করি, তো আমরাও তো অনেক জায়গায় নেই, তা আমরাও তো কোনো সময় আদিনব্য নিয়ে বলি না। আমাদের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা এবং সবাইকে মিলেমিশে একসাথে আগামী 26-এর নির্বাচনে 250টার উপরে সিট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া। সুন্দরবনে একটানা 2 ঘন্টা ধরে বাঘ দর্শন, পর্যটকদের বোয়া বারো, একসঙ্গে বাঘিনী বড় মা 2 সন্তানের সাক্ষাৎ, বিরল মুহূর্তের সাক্ষী পর্যটকরা। পিরাখালির জঙ্গলে মন মাতানো দৃশ্য, সপরিবারে খাঁড়ির জলে খেলার তো সবশেষে হানি পেরোনোর ছবিও ক্যামেরা বন্দী। বাঘেরা ব্যস্ত নিজেদের মতো, আর পর্যটকরা মুক্ত হয়ে তাদের দেখতে। আউশগ্রামে গিয়ে নিজের দলের কর্মীদেরই ক্ষোভের মুখে বোলপুরের তৃণমূল সাংসদ অসিত পাল। দলীয় পতাকা হাতে নিয়ে সাংসদকে ঘিরে দলের কর্মীরা। দলের পতাকা দেখে প্রথমে হাসি মুখে কথা বললেও 5 বছরে কোনো উন্নয়ন না হওয়ার প্রশ্নে তেলে বেগুনে চলে ওঠেন তৃণমূল সাংসদ। অস্বস্তি মুখে ভিডিও করতেও বাধা শাসক বিরোধী।